নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সারে জাহাঁ সে আচ্ছা নজরুল লিখেছে, ওটাই সত্যি। নিশ্চয়ই তিনি কিছু বুঝেছেন, আবার তার ভুল যাচ্ছে। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। আমাকে তো দুবার রক্তাক্ত হতে হয়েছে, কেন হতে হলো? অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। অন্যায় সহ্য করবেন না কেউ, মানে আমি কিন্তু আপনার কথায় চলি, এই অন্যায় কিন্তু সহ্য করি না। রাজ্য স্তরে, জেলা স্তরের, ব্লক স্তরের, পুরসভা স্তরের যতটি সব তো চোর, চিটিংবাজ, ছ্যাচোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সারে জাহাঁ সে আচ্ছা, এটা নাকি কাজী নজরুল ইসলামের লেখা। নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ঠিক তো, ভালোবাসে তো নজরুলকে, নজরুলকে খুব ভালোবাসে। এটা নজরুলের সৌভাগ্য। বিজেপিও নজরুলকে ভালোবাসে, সহস্র কণ্ঠে গীতা পাঠে তার গানই হচ্ছে, তার শ্যামাসঙ্গীতই হচ্ছিল। আর মাননীয় ভীষণ ভালোবাসে। নজরুল তীর্থ করে দিয়েছে, মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম, মানে নজরুল মুসলমানদের আর কি, তাদের জন্য করে দিয়েছে। হিন্দুদের নজরুল হবে কেন? তৃণমূল পার্টিরও বটে, পার্টির তো কাজে লাগে না, তাই মহাভারতটা তো নজরুল লিখেছিল না। আর ভালো আর কি, ইতিহাস চর্চাটা খুব ভালো আছে। ওনাকে যখন বলা হচ্ছিল কি এটা মানে ওনার ভুলটা সংশোধন করা হচ্ছিল, উনি তখন বলছিল না আমি তো ভুল বলিনি। মাননীয় আর কি স্বামীর বলছিল নাকি, ওই যে রাজ্যসভায় গেছে, আমি জানি না কে বলছিলাম, কি একজন বলছিল, আমি দেখছিলাম সাবিরুল ইসলাম মনে হচ্ছে না। বেশি থাকলো না, দিদির ভুল তো না, ঝামেলা আছে। দিদি যেটা বলো সেটা কারেক্ট, দিদি ভুল বলবে নাকি? না, ওটাই সারে যা আসে আচ্ছা, এই নিয়ম চেঞ্জ করতে হবে, ওটা নজরুল লিখেছে, ওটা নজরুল। মানে উনি বলেছেন, মানে বইপত্রে যদি অন্য কিছু থাকে, অন্য কারোর নাম থেকে হবে না, কিন্তু সব কিছু না আড়ি করে দেবো কিন্তু তাহলে আর কি। একবার উনি বলেছিলেন যে মানে হুল উৎসব, হুল উৎসব সাঁওতালদের যে হুল উৎসব না, ওদের স্বাধীনতা উৎসব আর কি। উনি বলেছিলেন সিধু কানু ডহর পরিবারের সবাইকে ডেকেছে আর কি। তো সিধু কানু পরিবারের কে আছো, ওই শহীদ মিনারের কাছে, মানে আমাদের রেস্টুরেন্টের ওখানে। সিধু পরিবারের কে আছো, একজন উঠে এলো স্টেজে। কানু পরিবারের কে আছো, একজন উপরে উঠে এলো স্টেজে। কিন্তু ডহর পরিবারের কে আছো বলতে কেউ ওঠেনি। বলছে ডহর পরিবারে কে আছো, কেউ বলছে না যে দিদি ডহর মানে সাঁওতালি ভাষার রাজপথ, রাস্তা, কোনো ব্যক্তির নাম ডহর না। সিধু কানু ডহর মানে সিধু কানুর নামাঙ্কিত রাস্তা। তো দিদির ভুল হতে পারে, দিদি কথা বলতে গিয়ে সপরিমাণ কত বই লিখেছে বলুন তো। আপনি শুধুমাত্র বদনাম করবেন না, একটু কত সুন্দর মিলে মিলে 21শে জুলাই কবিতা বলে দিল, পারবেন আপনি? ওইটা বলুন আপনি, শুধু পাকা পাকা কথা আর কিছু, খালি দিদি খালি ভুল ধরার চেষ্টা, আর মিম করার, ট্রোল করার চেষ্টা। বুঝি সকাল সারাদিন তো মিম আর ট্রোল হবে নাকি? আর কাজ নেই পশ্চিমবঙ্গের লোকদের। হ্যাঁ, এটা অবশ্য আনন্দের। দিদি যেমন রসে বসে রাখেন, লোককে কিন্তু খুশিও করেন। ওটা দিদিও দিয়ে কী করে বলেছেন, আপনি ভাবছেন কোনো সিরিয়াসলি বলছেন, জানেন না কে বললো আপনাকে? উনি কি স্যার কবি ইকবালকে চেনেন না? সব চেনেন। দিদি ওটা ইচ্ছা করে বলবে, যাতে করে প্রত্যেকে তার কথায় আনন্দ পায়, মজা করার। তরুণদের অনেকে চাকরি বাকরি নেই, তারা কী নিয়ে থাকবে? তারা এই মন্ত্রালি কাজে খাবে নাকি? ছাইপাশি থাকবে? তারা আনন্দ করবে কোথায়? এই মোবাইলে, হোয়াটসঅ্যাপে মিম করবে, ট্রোল করবে, আর কত মজাগুলো সবারকে। তো 21শে জুলাই কী দিল? মিম দিল, ট্রোল দিল, মজা দিল, আনন্দ দিল, এটা হলো। তো এইটা নিয়ে এত কিছু ভাবা দরকার নেই, সিরিয়াস বিষয় নিয়ে ভাবুন। দিদি কিন্তু অনেক সিরিয়াস কথা বলেছেন। তিনি বলেছেন অন্যায় কারো সহ্য করবো না, আর অন্যায় কেউ করবে না। মাননীয়া, এই অসুখটা আমার হয়ে গেছে, আপনি তো জানেন। আপনার অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না, এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন। দেখুন, আমাকে তো দুবার রক্তাক্ত হতে হয়েছে, কেন হতে হলো বলুন? এই অন্যায় সহ্য করবেন না কেউ, মাননীয় আমি কিন্তু আপনার কথায় চলি, জানেন তো। এই অন্যায় কিন্তু সহ্য করি না। হ্যাঁ, রক্তাক্ত হলেও কিন্তু সহ্য করবো না আমি কিন্তু অন্যায়। এই যে আপনার পথে আছি, আর অন্যায় কেউ করবে না। মাননীয় কোথায় অন্যায় করছি কিনা আপনি বলে দেবেন, কিন্তু আমি তো চেষ্টা করি অন্যায় যাতে না হয়, নিজেও করবো না আর সহ্য করবো না। না খাউঙ্গা না খানে দুঙ্গা, কে বলেছেন? প্রধানমন্ত্রী। আপনি বলছেন দুর্নীতি করা যাবে না,
ঠিক। তাহলে আপনার এই আশেপাশে যারা বসেছিল এই কাছাকাছি আর কি নেতা মন্ত্রী, আপনি যাকে কদিন আগে ধমকালেন, আর শওকত কিন্তু ছিল পিছনটাতে, বোমটা কিন্তু খুব ভালো বাঁধতে পারে জানো তো। এই ওখানে আমার খুব ভয় হচ্ছিল যে ওখানে বসে বসে বোম বাঁধছে না তো, বাবা বলা যায় না, দিদি সুরক্ষা বলে কথা। তো এই আশেপাশে যারা আছে ওদের মধ্যে দুর্নীতি করেনি এটাকে, এইটা একটু বলুন। আপনার আশেপাশে যারা আছেন তাদের মধ্যে কে কে দুর্নীতিটা করেনি, মানে আমার খুব জানতে বড্ড ইচ্ছা করে দিদি। তা আপনি দুর্নীতি দূর করতে গেলে আপনি যাকে স্টেজে তুলবেন আগে দেখবেন তো তারা দুর্নীতিগ্রস্ত কিনা। আপনি কিন্তু নিজে বলেছেন দুর্নীতিগ্রস্ত, কিন্তু আপনি নিজে বলেছেন কি শওকত বোমা দিস তুই। দেখুন আমার কথা নেই কিন্তু আর কি, দিদির কথা আমি ওখান থেকে ধার নিয়েই বলছি। তিনি তো বলেছেন কি তৃণমূল কংগ্রেস নাকি ভুল করলে তিনি তাদেরও ছাড়বেন না, উফ। সত্যতা কতটা এটার? না না না, এটা একটা মহাপুরুষের মতো। আমি কিন্তু ওনার মধ্যে একটা দেবত্ব দেখতে পাচ্ছি, কিন্তু একটা দেবত্বের ভাব রয়েছে ওনার মধ্যে, মানে কাউকে ছাড়বে না ওরে বাবারে। আচ্ছা তাহলে কাউকে ছাড়বে না, সবাইকে ধরে থাকবে? মানে রাজ্যে যত নেতা মাথা, ধরুন রাজ্য স্তরে, জেলা স্তরের, ব্লক স্তরের, পুরসভা স্তরের, পঞ্চায়েত স্তরের যত নেতা সব তো চোর, চিটিংবাজ, ছ্যাচোর। তো কত লোকগুলি ধরে রেখে দেবেন? ওনার হাতে কত ধরা আছে। আমি দেখছিলাম কে একজন অসুস্থ হয়ে গেছে, কেউ নেই, দিদি মাইক্রোফোনে বলছে এই ওকে তাড়াতাড়ি ওকে ফাঁকা করে দাও, ওর বাড়ির লোককে ডাকো, তাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যাও। মানে এই টোটাল জনসভায় হাজার হাজার লোক, কেউ দেখবে না, সব দিদি একলা দেখবে। 11 কোটি বঙ্গবাসীর প্রত্যেকটা সমস্যা দিদির সমস্যা। যেমন ধরো তোমার জ্বর হয়েছে, এটা দেখবে কে? তোমার বাড়ির লোক অত অত বোঝে না, অত জ্ঞান ফ্যান নেই, দিদি দেখবে। জ্বরের সময় কী খেতে হবে, ক্যালপল না অন্য কিছু, সেটা দিদি ঠিক করে দেবে। 11 কোটি সুখ দুঃখ দিদির একলার, ভোট পেয়েছে কিন্তু। কত সুন্দর ঘরের লোকের মধ্যে কথা বলছে না, সাবধানে যাবে, এই গাড়ির দিয়ে মাথা বের করবে না। আচ্ছা মাথা কিন্তু গাড়ি দিয়ে ঘরের লোক বের করে না, কিন্তু হাত বের করে, কোনোটা একটু বের করে দেয়, হাত বের করে, মাথাটা গাড়ি দিয়ে বের করে দেয়, এটা হয় না। কিন্তু উনি বলেছে মাথা, ওটাই সঠিক। তার মানে ধরে নিতে বাংলা লোকেরা গাড়ির ভেতর থেকে মাথাটা বের করে দেয় সবসময়, মাথা ফেটে যাবে। তাহলে দিদি অনেক চিন্তাভাবনা করেন, ভালো আর কি। বেশ আজকে খুব ভালো লাগলো। শুধু একটা বিষয়, এটা শহীদ দিবস ছিল না, ওই 13 জন না কদিন মারা গিয়েছিল না, ওদিনই একটু চর্চা হয়নি। মুলায়ম সিংয়ের ছেলে না, মুলায়ম, ওকে বলে তো মৌলানা মুলায়ম, তার ছেলে, ও বাপকে করে দেখতো না, ওর নাম হচ্ছে নিখিলেশ যাদব নাকি অখিলেশ যাদব, কী নাম আর কি, এদের দেখতে ইচ্ছা করে না আমার সব। ও এসেছিল, এসে কিন্তু ও ভেবেছে শহীদ দিবস একটু শহীদ তর্পণ করতে হবে, ও কিন্তু একটু শহীদ কথা বলেছে কিন্তু হিন্দিতে। বাকিদের আলোচনা শহীদ কথাটাই এলো না। শহীদ দিবসে যারা মারা গেছে তাদের পরিবারের লোকজন মাননীয়ার পাশে বসবে, এটাই তো সাধারণ বুদ্ধি পারে। তাদের পাশের লোকজন বসবে, তাদের সুখ দুঃখের কথা হবে, তাদের কোনো সমস্যা আছে কিনা মাননীয় বছরে একবার করে খোঁজ নেবেন, তাদের চাকরি বাকরি পরিবারের লোকের হয়েছে কিনা, তাদের কোনো দুঃখ দুর্দশা আছে কিনা, এটা। সেকেন্ডলি বলবেন যারা গুলি চালিয়েছিল, যে পুলিশের লোকেরা গুলি চালিয়েছিল তাদের সবার শাস্তি হয়েছে কিনা, বা তাদেরকে যে গুলি চালাতে প্ররোচিত করেছিল, যারা অর্ডার দিয়েছিল তাদের ঠিকমতো শাস্তি হয়েছে কিনা। ধরুন একটা লোক শহীদ হয়েছে, ধরুন না আপনার বা আমাদের পরিবারে কেউ শহীদ হয়েছে, তাহলে আমরা করবো কি, যদি অন্যায় করে তাকে শহীদ করে থাকে, মেরে থাকে, মানে তৃণমূল তো তখন হয়নি, তখন ছিল যুব কংগ্রেস, উনি যুব কংগ্রেস নেত্রী ছিলেন। আমরা কি দেখব কেন মারলো আর কে মারলো, তাই তো, যে মারলো তার শাস্তি দেবো, আর যাদের পরিবারের লোক মরলো বা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করবো। এই দুটো তো আজকে প্রথমের কথা। আর এই মরেছিল কারা? তৃণমূল লোক মরেছিল না, যুব কংগ্রেসের লোক মরেছিল। তখন মাননীয় ঘটনাচক্রে যুব কংগ্রেস করতেন, এখন যুব কংগ্রেস হচ্ছে তার সাড়ে সর্বনাশ করে দিয়েছে, বিরাট ঝগড়া, কংগ্রেসের সাথে কোনো ভাব নেই। অর্থাৎ যাদের দলের লোক মরে গেল, যাদের দলে তৃণমূল দলের লোক কিন্তু মরেনি, ওটা যুব কংগ্রেসের দলের লোক মরেছিল, তাদের কোনো অস্তিত্ব নেই। কংগ্রেস চুপ, অন্যরা চুপ, বিজেপি লোকও তারা ডাকতে পারতো দু একটা শহীদ দিবসে, কারণ বিজেপি তো কত বন্ধু ছিল বলুন তো। বাজপেয়ীর সময় অগ্নিকন্যা বন্ধু, বিজেপির বাজপেয়ী ছিল না, কি ভাব, বিজেপির মন্ত্রিসভা ছিল, দু একটা বিজেপির লোককেও ডাকতে পারতো। মাননীয় পরের বারে না নিখিলেশকে অখিলেশকে ডাকছেন, ডাকুন, বিজেপিরও দু একটা লোককে ডাকুন। তিনি তো বলেছেন বিজেপিকে নাকি ইস্তফা দিয়ে দেওয়া উচিত। ও তাই? আচ্ছা আচ্ছা, তাহলে কীভাবে ইস্তফা দেবে? মানে ওই অখিলেশ নিখিলেশকে ওই জোট করে যে, ও আচ্ছা, ইন্ডিয়াটাকে স্ট্রং করতে। তাহলে শহীদ দিবসে তার রাজনৈতিক যে
মানে শক্তি, সেটাকে স্ট্রং করার মনে হচ্ছে দরকার ছিল, আরও শক্তিশালী করে দেবো। তাহলে এটা পার্টির সভা ছিল না শহীদ দিবস ছিল? আর কংগ্রেসকে বলি, ভাই তোমাদের লোক কোথায় যে যায়, কে তোমাদের শহীদদের হাইজ্যাক করে নিচ্ছে? তোমাদের শহীদদেরকে হাইজ্যাক করে নেবে? আচ্ছা, কত কিছু হাইজ্যাক হয় জানো, শহীদদেরটা হাইজ্যাক হয়ে গেল। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি ছাত্ররা আন্দোলন করছিল, ছাত্ররা আন্দোলন করছে সংরক্ষণ অত নেওয়া যাবে না, সামান্য 2-5% নাও ভাই, বিরাট ঠিকই তো। অত সংরক্ষণ চলে গেলে মানে 56% সংরক্ষণ, তাহলে মেধার চর্চা কোথায়? বাংলাতে, ভারতও তাই তো, সংরক্ষণই মূল্যায়িত হওয়া উচিত ভারতবর্ষে। যে এইভাবে যদি সংরক্ষণই হয়ে যাবে তাহলে মেধার চর্চা কোথা হবে? সরকারি বড় বড় জায়গায় মেধার লোক থাকবে, মানুষ থাকবে না মেধা যারা পিছিয়ে তারা থাকবে? আমি তাদের মেধাহীন বলবো না, কম্পিটিশন তারা পিছিয়ে। তো বাংলাদেশের ছেলেরা ভালো কাজই করেছিল জানেন তো। পরবর্তীকালে দেখা গেল ওদেরকে হাসিনা কি বলতে পারতো? হাসিনা বলতে, আয় বাছা আয়, আমি তো 2018 সালে সংরক্ষণটা বাতিল করেছিলাম, আমি করেছিলাম, হাসিনা বলতে পারতো। তো এখন কারা মামলা করেছে, কোর্টে গেছে, তারা বলেছে সংরক্ষণটা চালু হবে। কাদের? ওই 30% মুক্তিযোদ্ধার নাতিপুতিদের, আর 10% মানে মহিলাদের, আর 10% জেলার, আর এই 5% মতো জনজাতিদের, আর 1% করে ওই সব যারা প্রতিবন্ধী ইত্যাদি, মোট 56%, আর মহিলাদের 10%, তো 56%। তা এইটা এখন কোর্ট করেছে। তো এইটা 5 জুন 2024, এই কদিন আগে কোর্ট করেছে। আমি করবো বাবা, তোমরা একটু এসো বাবা। এটা কে বলতে পারতো? হাসিনার মতো, যেমন মাননীয় কথা বলে এইভাবেই বলতে হবে, বাবা বাবা এসো এসো। আরে তোমাদের নাতিপতি যারা, ওই কিসের নাতিপতি, ওই যারা মানে মুক্তিযোদ্ধাদের নাতিপতি, তাদের গুরুত্ব তো রাজাকারদের নাতিপতির চেয়ে একটু বেশি হবে। তো একটু এইটি তো ভেবেছে, আর তো কিছু ভাবিনি, কথাটাকে সুন্দর করে বলা। ক্ষমতা অনেকদিন আছে না, এটা ক্ষমতার একটা জোশ আছে না, আমার সাথে কে লড়বে? আমি তো জানি হাসিনার যে ক্ষমতায় গেছে কীভাবে গেছে, ঠিক গণতন্ত্র ওখানে রক্ষিত হয়েছে বলে আমার জানা নেই। যদি তদন্ত করা যায় ওটা মনে হচ্ছে প্রমাণিত হবে। আমি অন্য দেশ থেকে এই কথা বলবো না, কিন্তু উনি এটা ডেকে বলতে পারতেন যে আমরা দ্রুত দেখছি সুপ্রিম কোর্টে তোমাদের মেমোরেন্ডাম দাও, তোমরা কী চাইছো ছাত্ররা, সেটা সুপ্রিম কোর্টে কি বলবো যে তোমরা, সুপ্রিম কোর্টে বলবো যে মেলট আপনি দেখুন যে এই সংরক্ষণটা কমানো যায় কিনা, বা মুক্তিযোদ্ধাদের সংরক্ষণটা বাদ দেওয়া যায় কিনা, তোমরা আমাকে নিবেদন করো, মেমোরেন্ডাম করবো। এবার সেটা না করে পাত্তাই দেয়নি, মিটিংই বসেনি, আলোচনা করেনি। মধ্যিখান থেকে একটা ছেলে বলছে, কই গুলি চালাতে দেখি, কি আবু শহীদ নয় কেন, সেইভাবে যে গুলি চালাবে দেখাচ্ছি বীর পুরুষ, কত ছাত্রছাত্রী আছে, বিশেষ করে ছাত্রীরা আছে, দেখছে একদম হিরো, এবং বুক টেন করে দিয়েছে। আর ঠিক করে গুলি করে দেবে না, 2টো গুলি পড়ে গেছে, হিরো ভাই। ও ছাত্র আবেগ প্রমাণ একটু কম বয়সী ছেলে, স্কুলের বাচ্চা, সেও গেছে, ওরে ও জানে না ঠিক কী করতে হবে, ওই সবাই যাচ্ছে, ওই খেলা হবে হচ্ছে, তাকে গুলি। এতগুলো লোক মরে যাওয়ার পর তখন জামাত ইসলামী তখন দেখছে, আমি বাবা তাকিয়ে থাকি, জামাত ইসলামী, বিএনপিও দেখছে, তারা দেখলে এই তো সুযোগ ঢুকে যায়, বেরোজওয়াল হিসেবে ঢুকে যায়, গোলা জলে মাছ ধরে ফেলেছে। মাছ ধরতে গিয়ে তো এতক্ষণই এবার আমেরিকা মধ্যিখানে বসে আছে, চীনের স্বার্থ আছে, তারা এবার সাম্রাজ্যবাদী কর্মকাণ্ড করবে, দুর্বল একটা সরকার চাইবে। ঠিক তাই আজকে যেমন সুপ্রিম কোর্টের রায় হয়েছে, সংরক্ষণ মাত্র 7%, 93% মতো সংরক্ষণ মানে এখন উঠে গেল। তা জয় তো হয়েছে, এইটাই তো হতে পারতো, তাহলে গণ্ডগোল হতো না। এই আলোচনাটা বলছি, ঠিক সেই আলোচনাটা মাননীয় করতে পারতেন, মাননীয় তো সেটা তো করেন না। এসবের দরকার নেই, মধ্যিখানে সরকার তুলে দেবো, এই সরকার তুলে দেওয়ার নেই কোনো দরকার, ওটাতে অটোমেটিক কারণ হবে। কিন্তু শহীদ দিবসে আমার বড় দুঃখ, সিরাজুল হক মণ্ডল যে 1993 সালে ওই যখন মাননীয়কে শেষ করে দেবে, একদম মেরে দেবে, তৎকালীন অতিরিক্ত অ্যাডিশনাল কমিশনার পুলিশ তাক করেছে তার দিকে অস্ত্র, তখন ওই মানে মাননীয় দুধের গায়ে আর কি সিরাজুল ইসলাম মণ্ডল সে বন্দুক তাক করেছিল কার দিকে? ওই অ্যাডিশনাল কমিশন পুলিশের দিকে। আমার দিদিকে মারলে আপনাকে ছাড়বো না। দিদি মরে যায়নি, আহত হয়েছিলেন, 13 জন মারা গিয়েছিলেন। দিদি স্বীকার করেছেন যে ও আমাকে প্রাণে বাঁচিয়েছে। আজকে আমি দেখলাম মাননীয় বলছেন যে ওই দিনে 1993 সালে আমি মরে যেতাম, 2-1 জন আমাকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, ওর মধ্যে সিরাজুল ইসলাম মণ্ডল ছিল। আমি আজকে সকালে বলেছি অনুষ্ঠান হওয়ার আগে যে ওকে যেন আজকে ডেকে চাকরির সার্টিফিকেটটা দেয়। ও চাকরি চলে গেছিলো 2093 সালে। এই ঘটনা বাম আমলের ঘটনাটা না, এতদিন 21 বছর 22 বছর চাকরি পায়নি ও।
আরও বেশি বছর 21-22 কত 93 থেকে আজ কোথায় 96 থেকে চাকরিটা গেছে, অনেক দিন হয়ে গেল 25-26 বছর। এতদিন পরে গত বছর মাননীয় তাকে বাড়িতে ডেকেছিলেন, ডেকে বলেছেন তোমার চাকরি করে দেবো, তোমার এরিয়ার টাকার ব্যবস্থা করবো, সেসব প্রমাণ আমার কাছে আছে। ও এসে কাঁদছিল, উনি এসে আমার সামনে কাঁদছিলেন। কে? ওই সিরাজুল হক মণ্ডল। আজকে ভেবেছিলাম তাকে হয়তো শহীদ দিবসের স্টেজে তুলবে, তুলে তার হাতে চাকরির নিয়োগপত্র দেবে এবং এরিয়ারের চেক দেবে, এটা ছিল তার পবিত্র কাজ। আজকে 1 মিনিট নীরবতা পালন করতে পারতেন। বাংলাদেশে প্রায় 150 জন মারা গেছে। হ্যাঁ, আমাদের প্রতিবেশী দেশ, ছাত্ররা মারা গেছে মূলত, আমাদের বাঙালি তারা সব ভুল ঠিক যাই হোক, তাদের আন্দোলনকে কেউ বিপদগামী করতে পারে, কিন্তু তারা ছাত্র, তাদের আন্দোলনটা কোনো বিপদগামিতার জন্য শুরু হয়নি। ন্যায্য দাবি, সেই দাবিটা যে সঠিক ছিল, আজকের বাংলাদেশের সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। কিন্তু কোথাও হারিয়ে গেল তারা ভারত বিদ্বেষে স্লোগান দিচ্ছে, অপশক্তিগুলো জুড়ে গেছে, অপশক্তিগুলো ভারত যাদের মামার বাড়ি, তারা সব পালা এখান থেকে, তাই তো? তিনি তো আজকে বলেন বাংলাদেশ নিয়ে নাকি কোনো মন্তব্য করা উচিতই না। ভয় পাচ্ছে, কারণ হিন্দু ভোট সব আছে তো, প্রচুর লোকের স্বার্থ টার্থ আছে, ওইটা করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, বলে দিয়েছে। যাক, এটা কিন্তু ভালো কাজ করেছে, মানে কোথায় কি বলতে গেলে বিজেপি আবার ইস্যু করে দিতে পারে। ব্যাপারটা দুটো দেশে ইস্যু, মানে ভারত সরকার ইস্যুটা ঠিক ধরেছে। যাক, মোটামুটি কারো কাছ থেকে ট্রেনিংটা ভালো নিয়েছে, এইটাতে কোনো গণ্ডগোল হয়নি। কিন্তু নীরবতা পালন করতে পারা যেত। প্রতিবেশী রাষ্ট্রের এতগুলো মারা গেছে, মাননীয় যদি বুদ্ধিমতির মতো, আমার একটা বক্তব্য, আমি থাকলে মাননীয়কে বলতাম, আমার মতো ছোটোখাটো লোক ওখানে যাবে না, বিখ্যাত ওখানে শুভপ্রসন্ন কিন্তু ছিল, শুভপ্রসন্ন। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, অনেকে বলছে, এবার কুণাল ঘোষের কথা বলছে যে সুবাদার কি কোনো একটা সম্পত্তি লিখে নেবার জন্য ওখানে গেছে নাকি, আরও কিছু জমি জায়গা কি তাকে লিখে দিতে হবে, তার জন্য কি এত গালাগাল করার পরেও, এত ঝগড়া হওয়ার পরেও ঠিক 21-এর মঞ্চে তার কি কোনো সম্পত্তি দরকার, কোনো একটা জায়গা জমি লিখে নেওয়া দরকার? এটা লোকের বক্তব্য, মানে কত ঘৃণার জায়গা তৈরি হচ্ছে লোকের বক্তব্য। এরা তো ভালো চিত্রকর, সাহিত্যিক, ভালো ভালো গায়ক, হাসি ঠাট্টা হচ্ছে। তো মাননীয় তো 1 মিনিট নীরবতা পালন করে তারপর বক্তব্য রাখতে পারতেন। ওসব কে আর বলে, আমি শুধু মাননীয়কে বলে খুব সুন্দর বক্তব্য রেখেছেন। খুব যাক, মোটামুটি বাংলা সব সৎ হয়ে যাবে। এই অপরাধ কিন্তু সহ্য করবেন না একদম, মাননীয় বলে দিয়েছেন, যেখানে অন্যায় হবে তীব্র প্রতিবাদ করবেন। 10 লাখ চাকরিও তো নাকি দুর্নীতি করা যাবে না, কিন্তু চামড়া তুলে দেবো না। আমি দুর্নীতি দেখলে না, আইন নিজ হাতে তুলে নেবো। যদি কেউ না করে, আইন নিজ হাতে তুলে নেবো, সোজা কথা। মাননীয়ের কথা মানবো, মাননীয় 3টে আদর্শ, এখন আদেশ মানবো। আজকে সভা থেকে উনি দিয়েছেন, দুর্নীতি করা যাবে না, কোথাও দুর্নীতি ছেড়ে কথা বলবো না, নিজেও দুর্নীতি করবো না, অন্যায় করবো না। দেখবো যদি কখনো অন্যায় ফন্যায় মনে চলে আসে, দিদির ছবি দেখবো, দেখে নিজেকে শুধরে নেবো। আর অন্যায় করছে সহ্য করবো না, একদম না। নবান্নে গিয়ে বেঁধে দড়ি দিবে থাকবো, নবান্নে যাবো, ওখানে দড়ি দিয়ে মারবো, কী পুলিশ মারবে? আর কি পুলিশ নামা নাই বলতো, কী করবো না? অন্যায় সহ্য হচ্ছে না আমার একদম। যেখানে দেখবো, রাস্তাঘাটে, অফিস আদালতে অন্যায় দেখবো, ধরবো একদম। দিদির অর্ডার এটা, এত ভোট পেয়েছে, তার কথা মানবেন না? মানে এই 3টে আজকে আমার শিক্ষা হয়েছে। আর নজরুল ইসলাম সম্পর্কে যেটা বললেন, ঠিক আছে বাবা, উনি নজরুলকে একটু বেশি ভালোবাসেন। আর উনি শুভনন্দন, আপনি বাংলা ভাষায় নতুন কি শব্দ দিতে পেরেছেন? মানে শুভনন্দন দিয়েছে, অভিনন্দন দরকার নেই। আর কত বই লিখেছে বলুন তো, চিত্রকর, সঙ্গীতকার, অ্যাডভোকেট, মানে উকিল আর কি, তারপরে প্রবন্ধকার, কবি, গায়িকা, ভাষাবিদ, নাট্যকার, কি বুঝতে পারছি না সবাইকে, আরও অনেক কিছু আছে, অত জ্ঞান আমার নেই, বলতে পারবো না। এত বহু গুণা সম্পন্ন সেই মানুষটি যদি মনে করে যে সারে যাহা সে আচ্ছা নজরুল লিখেছে ওটাই সত্যি, নিশ্চয়ই তিনি কিছু বুঝেছেন। আবার তার ভুল যাচ্ছে, দেবো না, হুমকি দেবে না। বৃষ্টিকে থামিয়ে দিয়েছে, তুমি জানো, বৃষ্টি থামিয়ে দিয়েছে। বৃষ্টি দুষ্টমি করতে এসেছিল একবার, প্রেম একবার এসেছিল নীরবে, আছে না, বৃষ্টি একবার এসেছিল নীরবে, কিন্তু মাননীয় আছেন, এমন ধমকে দিয়েছে, বৃষ্টি পালিয়ে গেছে। তারপরে যারা এসেছিল 21শে জুলাই, তারা মন দিয়ে বাড়ি গেছে, বৃষ্টিটা কিন্তু বাড়ি যেতে প্রবলেম হতো। মাননীয় ঈশ্বরকে বলেছেন হটলাইনে কথায়, আরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাননীয়কে বলা হয়েছে, রানী রাসমণি মাননীয়কে বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে নাকি? বড় কথা বলছো, হাসছো মুচকে। তারপরে মা শারদা মাননীয়কে বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে?
ফালতু সব কথাবার্তা। তার মুখের আদলে এই দুর্গা প্রতিমার আদল তৈরি হয়েছিল একবার, আমি নিজের চোখে দেখেছি এটা, দুর্গা প্রতিমার আদল। সেই মানুষ ঈশ্বরের কাছে একটু বললে ঈশ্বর শুনবে না? ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না? কত আসসালামু আলাইকুম কত কি বলে দিল, কত ধর্ম সম্মেলন, কত ধর্ম সহিষ্ণুতা। আরে ফিরাদ হাকিম একটু ইয়ার্কি করে নাই বা বলেছে, একটু ইয়ার্কি করে হয়তো বলেছে যে ইসলাম ধর্মে হলে একটু ধর্মান্তরিত করে দিলে ভালো, তো খারাপ কী আছে? এখানে আমাদের অনেক সব আছে, আমাদের দেওয়ানি বিধি, অভিন্ন দেওয়ানি বিধি কি চলবে? ভিন্ন দেওয়ানি বিধি চলবে। আমাদের ইসলামিক ল আছে, ইসলামিক লয়ে অনেক সুযোগ সুবিধা আছে পুরুষদের জন্য, নারীদের একটু অসুবিধা। ইসলামিক ল মানে পার্সোনাল ল আর কি, এইসব সুবিধাগুলো মুসলমান হলেই পাওয়া যাবে, অন্য জায়গায় যাবে কেন বলতো? কত সুবিধা আমাদের সবার। তারপরে বিয়ে শাদী আর একটু বেশি করতে 4টে বন্ধ করা যায়, কত সুবিধা আছে আমাদের সবার। পুরুষদের কি বলছেন কি, যখন তখন একটু ডিভোর্স পেয়ে দিলে খরপোশ দিতে হবে না। এই সুপ্রিম কোর্টের ঝামেলা করছে বাজবার করে, কী সব রায়টা দিচ্ছে ভুলবেলা। আমরা ভালো আছি, বেশ, ধন্যবাদ।